আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পদ্মা টিভি 24 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রাইভেট সার্ভেয়ার লবিশ ফার্ম PSLF তৃণমূল টকশোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ জিয়ার অন্যতম আদর্শের একজন সৈনিক, রাজপথের একজন লড়াকু নেতৃত্ব, সাবেক প্রয়াত সাদেক হোসেন খোকা যিনি সাবেক মেয়র ছিলেন তার অন্যতম ভ্যানগার্ড নেতৃত্ব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সহসভাপতি, ব্রাদার্স ইউনিয়নের সদস্য সচিব হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন সম্প্রতি, সেই বিদগ্ধ ব্যক্তিত্ব একজন রাজনৈতিক আলোচক জনাব সাব্বির আহমেদ আরিফ আজকের অনুষ্ঠানের আলোচক। কোনো প্রশ্ন যদি আপনার করতে চান তাহলে স্ক্রিনে 10 নম্বর কল করে আমরা আজকের যিনি একজন তৃণমূল নেতৃত্ব রয়েছেন, শহীদ জিয়ার আদর্শ নিয়ে যিনি রাজপথে আছেন, দীর্ঘ সময় যাবৎ লড়াই সংগ্রামের মাধ্যমে রাজপথে আছেন, তার কাছ থেকে আমরা বিএনপির রাজনীতির কিছু ঐতিহাসিক আলোচনায় আপনাদেরকে যুক্ত করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনাব সাব্বির আহমেদ আরিফ। জি জনাব, দর্শক শ্রোতাদেরকে জানাতেন এই যে দীর্ঘ সময়, বিশেষ করে ধ্বংসের কার্নিশ থেকে আপনারা 18টি বছর একেবারে লড়াই সংগ্রাম, ঘরে থাকতে পারেননি, বাড়িতে থাকতে পারেননি, বন্ধুবান্ধবের বাসায় যেতে পারেননি, গ্রেপ্তার, মামলা, হামলার হুলিয়ানি আপনাদেরকে শেষ 18টি বছর আপনাদের পার করতে হয়েছে। অবশেষে মহান রাব্বুল আলামিনের ইচ্ছায়, ছাত্র জনতার প্রচেষ্টায় একটি জগদ্দল পাথরের মতো আটকে থাকা একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আপনি আপনার জায়গা থেকে দর্শকদেরকে জানাতেন যে কবে থেকে শহীদ জিয়ার আদর্শ নিয়ে আপনি রাজপথে আসলেন? আসলে জিনিসটা হলো, শহীদ জিয়ার আদর্শ তো আমার শুরুর থেকেই আমি করছি, জি, এবং এই নেতাকে আমার সবসময় ভালো লাগছে, এবং কেন জানি মনে হয়েছে ইনি একজন নেতা, ঠিক আছে, সেই দিকেই নজর দিয়েই আমরা এই দলটা করে গেছি, এবং মনে হয়েছে যে ওনার দ্বারা একটা দেশ গড়া সম্ভব। এই আত্মবিশ্বাস নিয়েই আমার শুরু, এবং তারপরে তো পদে 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 অনেক দূর আসলাম। সবচেয়ে বড় জিনিস যে গণতন্ত্র বলতে যা বোঝায়, গণতন্ত্রের ফাদার বলতে যা বোঝায়, জিয়া রহমানকে সেরকম একটা উপাধি দেওয়া যেতে পারে, দেওয়া উচিত। আপনি মনে করছেন? আমি মনে করছি এটা দেওয়া উচিত। কেন, হাতের 5 আঙ্গুল সমান না তো, সবাই সবকিছু মানে না, কিন্তু এটাই দেওয়াটা হলে খুব ভালো থাকতো আর কি। এবং ওনাকে যদি হত্যা করা না হয়তো এই দেশটা এই দুরবস্থা আসতো না, এই দেশটা আরো অনেক অনেক দূর চলে যেত, অনেক ভালো থাকতো। কিন্তু যদি আবার একটু পিছনে যায়, বিশেষ করে ইতিহাসে তার যে অসামান্য অবদান, সে সময় আমাদের যখন 71-এর স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, নেতৃত্ব নিয়ে কি হবে, কি হতে যাচ্ছে, সেনাবাহিনীকে উজ্জীবিত করতে হবে, সামরিক বেসামরিক সবাইকে উজ্জীবিত করতে হবে, কালুরঘাট বেতার কেন্দ্রে তিনি যে বক্তব্যটি দিয়েছিলেন, যা দ্বারা আমাদের মুক্তিযুদ্ধ আসলে মূল স্ট্রিম বা স্পিডটা শুরু হলো, শহীদ জিয়ার সময় উপযোগী এই সিদ্ধান্ত এবং চেইন অফ কমান্ডের বাইরে গিয়ে দেশপ্রেমিক হওয়ার যে চেতনাটি তার ওই বক্তৃতার মধ্যে ফুটে উঠেছে, এটাকে আপনি কীভাবে দেখেন? এটা একদম 100% বাস্তবতা। জি, কেননা একটা নেতা তখনই হবে যে নেতৃত্বের মতন কথা বলবে, নেতৃত্বটা যখন সঠিক হবে, সেটাকে যখন সবাই জনগণ মেনে যাবে, সেটাই হলো নেতা। এবং তার স্টপ হওয়াটা দেশের জন্য ক্ষতি হয়ে গেছে, তার মৃত্যুটা এই সময় হওয়া উচিত হয়নি। এটা আরও যদি আমরা কন্টিনিউ করতে পারতাম তাহলে দেশ আরও ভালো থাকতো। এবং আমার কথা হলো, দেশকে ভালোবেসে রাজনীতি করতে হবে, আমি ভালোবেসে রাজনীতি করলে হবে না। দেশকে ভালোবেসে রাজনীতি করতে হবে। দেশকে ভালোবাসার যে অসামান্য অবদান তিনি মুক্তিযুদ্ধের সময় রেখেছিলেন, তার পুরস্কার 1975-এর 7ই নভেম্বর ছাত্র জনতা সিপাহী বিপ্লবের মাধ্যমে যা দেখালো, ওটা অন্যটার কারিশমাটিক, এটাই তো নেতৃত্ব। কিন্তু তাকে যে শেষ করে দেওয়া হলো, ওই যে জিনিস যে মানুষ দেখালো, তা তো বুঝাই দিল ইনিই নেতা। তাকে হারায় একটা উদাহরণ দিতে চাই, জানি না উদাহরণটা কিরম ভাবে আপনারা নেবেন কিংবা জনগণ নেবে। শেখ সাহেব এই দেশের স্বাধীনতার নেতৃত্ব দিছে, ইনিও মারা গেছেন। তার মৃত্যুতে যেইভাবে সাড়া পড়েছে, কিংবা আপনারা দেখছেন যে জনগণ একটা জানাজা পর্যন্ত পড়েনি, সেখানে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা যুদ্ধের ঘোষক, তার মৃত্যুতে কি হারে লোকজন মানে দুঃখ পাইছে, তার জানা যায় সেটা প্রমাণ করছে।
এত বড় জানাজা বাংলাদেশে আর কখনো হয়েছে বলে আমার মনে হয়। এটা ঐতিহাসিক রেকর্ড, ঐতিহাসিক রেকর্ডে আপনি নিচে, আমি যদি বলি আমি সাব্বির আহমেদ আরিফ অমুক, না হবে না। জেনারেল মানুষ বলতে হবে সাব্বির আহমেদ আরিফ অমুক, সেটা জিয়া রহমানকে মানুষ বলছে যে জিয়া রহমান একটা নেতা। আপনি যেটি বলছিলেন শেখ সাহেব, অর্থাৎ 69 যাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছিল, 71 যিনি হিরো ছিলেন, 75 তিনি এমনই জিরো হলেন, তার জানাজা পড়ার লোক কেউ থাকে না, তার দলের লোক কেউ থাকে না। তার কন্যা তাকে বিক্রি করে, তাকে মার্কেটিং করে যেভাবে একটানা 16 বছর নেতৃত্বে ছিল, তিনি যে অপকর্মগুলি করেছেন, আজকে যদি ছাত্র জনতা বিক্ষোভের মুখে তিনি না পালাতেন বা তাকে পালানোর সুযোগ করে না দেওয়া হতো, তার লাশের জানাজা পড়ার লোকটি হতো কিনা দেশে? সেম। আপনার কর্ম আপনাকে বলে দেবে আপনি কে। তো শেখ হাসিনার কর্ম তো বলেই দিছে, যার জন্য সে পালাই যাচ্ছে, সে তো জানেই যে তার জানাজা হবে না। মানে এখানে লোক তো দূরের কথা, তার জানাজাই হবে না। কাজে সে বুঝেই তো সে পালাই গেছে। তার তো সেই স্ট্রেংথ, এই যে 4 বারের প্রধানমন্ত্রী উনি বলে, কন্টিনিউ 4 বারের প্রধানমন্ত্রী, তাকে এইভাবে যেতে হবে কেন? তার একটা কার্যক্রমও ভালো ছিল না। গায়ের জোরে, বিদেশি শক্তির জোরে উনি ক্ষমতা ব্যবহার করে গেছেন। এবং একটা জিনিস আমি শুরু থেকে বলছি, হাসিনার দ্বারা এই জাতির কোনো মঙ্গল হবে ইম্পসিবল। কারণ সে জানে তার জাতি, এই জাতি তার 14 গোষ্ঠী মেরে ফেলছে। তার বাবার মৃত্যুর পরে মিষ্টি খেয়েছে সবাই খেয়েছে। এবং এই আওয়ামী লীগ যারা করছে তারা বুঝেই নাই যে আওয়ামী লীগ কেন করে। আজকে যদি শেখ হাসিনা মারা যায় এবং তার জন্য এদেশের মানুষ যে পরিবেশটি করবে, তার জেনারেশন কি সেম রিয়াক্ট করবে? তার জেনারেশন কই না, বিশেষ করে তার ছেলে এবং মেয়ে, তারা ভবিষ্যতে কি বলবে? তার মায়ের কর্মকাণ্ড অনুযায়ী তার জানাজায় লোক দেয়া বা তার জন্য দোয়া করার লোক তো নাই। তার ছেলে তো কি বলতেছে শুনতেছেনি, সঠিক রাজনীতিতে যে নাই সেটা তো সে প্রমাণ করে দিচ্ছে। তখন ক্ষমতা ছিল তার মা, ক্যামেরাম্যানরা এসছে, সাংবাদিকরা এসছে, তার বিপক্ষে কোনো কথা বলা যাবে না, আইন পাস করে নিছে। যে যা বলছে, যে যা করছে সব ঠিক হয়ে গেছে। সেরকম ভাবে কোনো প্রতিবাদের জায়গা নেই, করলেই মামলা হামলা চলতেছেই। তাই সেই জায়গায় জয়ের বক্তব্য আর আজকের জয়ের বক্তব্য আপনি মিলাই দেখেন, উন্মাদ, পুরা পাগল। কেন? দিশাহারা। কি হবে আমাদের? ওরা নিজেরাই তো জানে ওদের সম্বন্ধে কি হবে ওদের। আপনি আমি তো বলার অপেক্ষা রাখছে না। 2006 সাল তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী, দেশমাতা বা দেশ নেত্রী হিসেবে যিনি সুপরিচিত, হৃদয়ের যিনি মানুষের জায়গা করে নিয়েছেন, তিনি ক্ষমতা হস্তান্তরের পরের দিন 28 অক্টোবর 2006 রাজপথ এবং সারা দেশে যে রোগী বৈঠক ট্র্যাজেডি, এটির স্মৃতি আসলে আপনাকে কতটা আবেগ আপ্লুত করে এবং এটার জবাব দেওয়ার আসলে সময় এসেছে কিনা? এটার জবাব দেওয়ার সময় নাই, জবাব হয়ে গেছে। শেখ হাসিনার মতন মানে দুর্নীতিবাজ, ক্ষমতাধর, সে কেমন পালায় গেছে। আপনাকে আমি একটা ঘুষি মারছি, আপনি আমাকে একটা ঘুষি মারছেন, সেটা অন্য জিনিস। রাইট। আপনার স্ট্রেংথ আছে, আপনি আমাকে একটা ঘুষি মারছেন, আমি আর স্ট্রেংথ নাই, আপনাকে ঘুষি মারতে পারিনি। কিন্তু কিভাবে আপনি এটা পেয়ে গেলেন আপনি তো বুঝতেছেন। হাসিনা কি পাইছে তো বুঝেই গেছে। এটা লগি বৈঠা দিয়ে মানুষ মারা, এটা তো কোনো ভদ্র সমাজে গেলে হইতে পারে না, কোনো মতেই কেউ অ্যালাউ করবে না। আপনি লাশের উপরে নাচতেছেন, আরে হোয়াট ইজ দিস? এটা তো কোনো কথা হইল না। আপনি লাশের উপরে নাচবেন, একে তো মারছেন, অন্যায় করছেন, তারপর আপনি লাশের উপরে নাচছেন। হয়তো আমার প্রতিবাদ করার ক্ষমতা নাই, আমি করতে পারিনি, কিন্তু রেজাল্টটা কি? আল্লাহর মাইট দুনিয়ার বাইর হয়েছে না? রেজাল্ট পাইছে না? আমার দিতে হয়েছে? দিতে হয় নাই। আমার তো দিতে হয় নাই, জনগণ দিয়ে দিয়েছে, জনগণ যে দিয়ে দিছে। আপনি চিন্তা করেন, এই যে ছাত্র আন্দোলনে যেইভাবে সে গুলি চালালো, একটা নেত্রী কিংবা একটা নেতা কিংবা একটা দেশপ্রেমিক, এটা কেউ পারে? তা সে তো তাকে নিজেকেই প্রমাণ করছে সে দেশপ্রেমিক না, সে নেত্রী না, সে হিংস্র। তিনি চলে যাচ্ছেন, তার লাখো নেতাকর্মী আছে, ভক্ত শ্রোতা রয়েছে, কারোর জন্য কোনো বার্তা নেই, কাউকে হুঁশিয়ার নেই যে আমি যাচ্ছি, তোমরা পিঠ বাঁচাও।
এ কেমন নেতৃত্ব? আওয়ামী লীগ কি আসলে হতভাগা কিনা? এই হতভাগের পিছনে যারা নেতৃত্ব দিয়েছে, আপনাদের দেশনেত্রীকে হামলা দেয়া, বারবার কাস্টডিতে দেওয়া হয়েছে, দেশ ছেড়ে যাওয়ার জন্য নানা রকম পরিকল্পনা করা হয়েছে, তিনি কখনোই দেশ ছেড়ে যাননি। এই নেতাকর্মী বেষ্টিত, এই আদর্শের নেতাকর্মী বেষ্টিত তিনি থেকেছেন দেশে। এই জায়গা থেকে এই যে দুই নেত্রীর যে ম্যাটারটি দেখে, এখানেই ম্যাডাম খালেদা জিয়াকে মানুষ আসলে হৃদয়ের কোথায় নিয়ে গেল এবার? ম্যাডামকে তো হৃদয়ের কোন জায়গায় রাখছে আপনার নিজেরই দেখতেছেন। কোনো বিতর্ক নাই, কোনো সমালোচনা নাই, সবাই মাতা বলতেছে তাকে, দেশ মাতা। দেশ মাতা। আপনি আপনার মাকে মাতা বলেন, সেটা এক জিনিস, আরেকজনকে মাতা বলেন, সেটা তার মধ্যে সেই কোয়ালিটি থাকতে হবে, তাহলে আপনি তাকে মাতা বলতে পারবেন না। এই যে হাসিনার কথা বলতেছেন, দেশ ছেড়ে চলে গেছে অসহায়ভাবে সবাইটা ফালাই রেখে, এটাই তো তার টার্গেট। সে যে শুধু বিএনপির ধ্বংস করবে কিংবা জামাতের ধ্বংস করবে কিংবা জাতীয় পার্টির ধ্বংস করবে তা না, সে আওয়ামী লীগের শুদ্ধ ধ্বংস করবে, এটা তার প্রি প্ল্যান, যার জন্য সে সমস্ত ক্ষমতায় থাকা সব রাজনৈতিক দলকে সে অত্যাচার করছে। কইরা ফিনিশিং কি দিয়ে গেছে? আওয়ামী লীগের শান্তি দিয়ে গেছে, আওয়ামী লীগের অত্যাচার করে গেল। বেটা তোরা মর, আমার বাপরে মারছিল, কেউ জানাজা পরশ নাই। এই যদি তার শিওর নেতাকর্মীদের প্রতি তার এক্সপেকটেশন হয়, তাহলে যারা আওয়ামী লীগ করছে তাদের সময় এসেছে কিনা ভাবনার, যে এতদিন ভুল করেছি, তারা তো ইস্তেগফার করে আসলে ফিরে আসা দরকার কিনা। অন্তত অন্য দল যদি রাজনীতি নাও করে, তবু আওয়ামী লীগের প্রতি তাদের কোনো ভালোবাসা রাখা উচিত কিনা, এটা আপনার আমার দাবি হওয়া উচিত না। উচিত না, রাইট? ঠিক আছে, তাদের অনুভূতিতে থাকা, তাদের অনুভূতিতে থাকা উচিত। আর অনেকে বলছেন যে আমরা কি করব, আওয়ামী লীগ করা তো প্রস্তুতি হবে না। যেই নেত্রী তার কর্মীদেরকে ফেলে, নেতা কর্মীদেরকে ফেলে পালায় যেতে পারে, তাদেরকে কোনো সেভের কোনো জায়গা করে দেয়নি, এটা এরপরেও যদি যারা কেউ আওয়ামী লীগ করে, এর দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য আওয়ামী লীগ যারা করে। 2007 সালের 11 জুন থেকে শুরু করে একেবারে 2009 সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পর্যন্ত সেনা সরকার, তত্ত্বাবধায়ক সরকার -2 ফর্মুলার সাথে কাজ করছিল। সেক্ষেত্রে বিএনপি এখানে বড় ধরনের একটা ভুক্তভোগী হয়ে গেল। বিএনপির সিনিয়র যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন সে সময়, এখন তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শহীদ জিয়ার পুত্র জনাব তারেক রহমানের উপরে যে টর্চার বা তার উপরে যে নির্যাতন, নিপীড়ন এবং বিএনপির নেতাকর্মীদের উপরে যে নির্যাতন, নিপীড়ন ওই তত্ত্বাবধায়কের আমলে, এগুলির জন্য আপনাদের জায়গা থেকে কি বক্তব্য থাকছে বা কি ধরনের? শুনেন, আমাদের নেতৃত্বে কোনো সময় ভাটা পড়া নেই। জি, কেউ না কেউ ওই জায়গা নিয়েছে। বিএনপির জায়গা থেকে নেতৃত্ব অটোমেটিক চলে এসছে। জি, আমাদের ম্যাডাম, এর কোনো বিকল্প নেই। কিন্তু দেখেন, বিকল্প এসে পড়ছে তারেক রহমান এসে গেছে। তৈরি করতে হয়নি, কিন্তু অটো 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 চলে এসছে। ক্রাইসিস মুহূর্তে আমরা সবসময় নেতৃত্ব পেয়েছি। হয়তো দেশে থাকলে উনি আরো ভালো নেতৃত্ব দিবেন, বিদেশে থেকে যেই নেতৃত্ব দিচ্ছেন এটাও অনেক বড় নেতৃত্ব। ভাই মারা গেছে, আসতে পারে না, জানাজা অ্যাটেন্ড করতে পারে নাই, মা অসুস্থ, দেখতে পারে না, আসতে পারে না, এই যে বড় ট্র্যাজেডি কি হইতে পারে, তারপরেও সে দলের নেতৃত্ব দিচ্ছে। এটা বিরাট একটা মন মানসিকতার ব্যাপার। জাতিকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে, নেতাকর্মীকে ভালোবাসে দেখে সে এই ধৈর্য সহকারে কিন্তু নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আপনি মনে করেন স্বাভাবিকভাবে আমি হলে এটা করতাম না, আপনি হলে এটা করতেন না, কিন্তু সে তো করে যাচ্ছে। এই জাতিকে ভালোবাসে, নেতাকর্মীকে ভালোবাসে দেখে সে এই রাজনীতি করে যাচ্ছে। দেশপ্রেমিক কিছু সাংবাদিক জনাব তারেক রহমানকে ভালোবেসে, দেশকে ভালোবেসে, তারা নিজেদের প্রিয় মাতৃভূমি ছেড়ে জানে যে দেশে থাকলে দেশের জন্য কথা বলা যাবে না। আমাদের কনক সরোয়ার, আমাদের ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য দাদা, জুলকারনাইন সামি এবং তাসনিম খলিলের মতো বিদগ্ধ সাংবাদিক, যারা সারা বিশ্বে বাংলাদেশের এই ট্র্যাজেডি, বাংলাদেশের উপরে এই ধরনের আগ্রাসন, এই স্বৈরাচার নিয়ে যেভাবে কথা বলেছেন, এই ধরনের গণমাধ্যম কর্মী আমাদের জাতির জন্য আসলে বিরাট একটি অলংকার কিনা? অলংকার মানে কি? এটা তো মহা অলংকার। অলংকারের কিছু কোয়ালিটি আছে না, কিছু খাদ আছে।
এই এই এত বড়ি, অত অত খাদ, অত খাদ, এরা হলো কোনো খাদেই নাই, এরা একদম সলিড। এরা যেই ভূমিকা রেখে গেছে, আপনি কিন্তু এক হাতে তালি বাজা না, রাইট, আর একজন দিয়ে কিন্তু আন্দোলন হয় না, সম্মিলিত সবাইকে নিয়ে একটা আন্দোলন। এই সাংবাদিকগুলির যে ভূমিকা, হয়তো বিদেশে আছে, কিন্তু তারা বিদেশে থেকেও যে প্রচারণাগুলি করছে, কর্মীদেরকে উৎসাহিত করছে। আর দেশে থেকে আপনি কিভাবে নেবেন আমি জানি না, অনেক সাংবাদিক হাসিনার কথায় উঠছে আর বসছে, পারচেজ হয়ে গেছে। এখন আপনারা হয়তো মাইন্ড করতে পারেন যে সাংবাদিক সম্বন্ধে এরকম কমেন্ট কেন করলেন। কিছুক্ষণ আগে কিন্তু আমি এক সাংবাদিকদের সুনাম করলাম, আর এখন আবার অন্য সাংবাদিকদের বদনাম করছি। ভালো মন্দ মিলে এই সাংবাদিক, যারা খারাপ তাদেরকে খারাপ বলতে হবে, যারা ভালো তাদেরকে ভালো বলতে হবে। সাংবাদিকদের মানে সবার ভালো হওয়া উচিত, কিন্তু আমরা চাই না কাউকে ভালো কাউকে মন্দ বলতে। যার যার অ্যাক্টিভিটিসের উপরে শেষে খারাপ হয়েছে, সত্যি ঘটনা বলতে পারছেন না, তাহলে আপনার সাংবাদিকতা করার দরকার কি? আপনি চাকরিতে জয়েন করেন, ব্যবসায় জয়েন করেন। মাকে না বলে যিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, মুক্তিযুদ্ধের একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাদেক হোসেন খোকা, আধুনিক ঢাকা গঠনের যিনি অন্যতম নির্মাতা, তিনি এই ঢাকা নগরীকে তিলোত্তমা নগরী করার জন্য সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। তিনি প্রয়াত হয়েছেন। তার অনেকগুলি স্বপ্ন ছিল, বিভিন্ন ফ্লাইওভারের স্বপ্নগুলি ছিল। বিগত সরকারের আমলে তার সেই কৃতিত্ব, তার ত্যাগগুলির আসলে মর্যাদা দেওয়া হয় নাই। আজকে অনুকূল পরিবেশে এই নেতৃত্বকে, যেহেতু আপনার অন্যতম সরাসরি নেতৃত্ব, আপনি তার ভ্যানগার্ড নেতৃত্ব জনাব সাদেক হোসেন খোকার, সাদেক হোসেন খোকাকে ঢাকাবাসীকে কাছে আরও সুপ্রতিষ্ঠিত করা আসলে দরকার কিনা? দরকার মানে কি, আপনি যদি ভালোকে ভালো না বলেন তাহলে তো কোনো দাম থাকবে না। সাদেক হোসেন খোকা আমাদের এই অত্র এলাকার নেতা, শুধু নেতা বললে যাবে না, তার কাছ থেকে আমরা সব কিছুই পেয়েছি। ভালোবাসা, আদর, যত্ন, সম্মান, যা যা পাওয়ার সবই পেয়েছি। এবং তার পিছিয়ে যে আমরা খাটছি, এগুলো আমরা এরমভাবেই খাটছি যে একটা করিডোর নেতার কাছে খাটতেছি, মানে আছে না যে একটা তৃপ্তি, সেই তৃপ্তি সহকারে আমরা তার সাথে রাজনীতি করতে পারছি। তার মধ্যে ওই যে কোনো হিংসা, বিভেদ, ছোট বড়, এই যে একটা বিয়ের দাওয়াত দিল, এমপিরা দিল, মন্ত্রীরা দিল, সেখানে গেছে, আবার যে রিক্সা চালাচ্ছে, যে দিনমজুর, তার বিয়ের দাওয়াত পেল, সে গেছে। এইগুলি দেখে কিন্তু আমরা শিখছি রাজনীতি। এবং এই কোয়ালিটি খুব টাফ। আমি বলবো না যে আসবে না, কিংবা বলবো না এরকম নেতা নাই, সেটা বলবো না, কিন্তু খুবই একটা গ্রহণযোগ্য নেতা। এবং আমরা তার সাথে রাজনীতি করে খুব তৃপ্তি সহকারে রাজনীতি। তবে তাকে হারানোর পরে তার জায়গাটা তার সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমরা যেটা দেখতে পেয়েছি আন্দোলনের সময় তিনি নিজে জাপটে ধরে তার নেতার উপরে, কর্মীর উপরে যেন হামলা না করা হয়, তাকে যেন জেলে নিয়ে যাওয়া না হয়, অর্থাৎ নেতাকে ছিনিয়ে নেওয়ার জন্য, কর্মীকে ছিনিয়ে নেওয়ার জন্য একজন ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার পুত্র, যিনি যেভাবে দায়িত্ব পালন করলেন, এটা তারা আসলে নেতাকর্মীর যে ইউনিটিটা, অর্থাৎ নেতৃত্বের একটা আইকনিক লিডারশিপ যেটি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মধ্যে দেখা গেল, এটি আসলে অনুকরণীয় কিনা? এটা অনুকরণীয় মানে কি, এটা আপনার সাদেক হোসেন খোকার যে মূল্যায়ন আপনার কিছুক্ষণ আগে প্রশ্ন করলেন, তার ছেলে কিন্তু সেই জায়গায় প্রায় চলে এসছে। হয়তো বয়স আর একটু সময় লাগবে, কিন্তু জায়গা মতো কিন্তু প্রায় চলে এসছে। নেতৃত্ব কি জিনিস সে কিন্তু বুঝে গেছে, এবং জনগণের পাশে থাকতে হবে এটা কিন্তু সে বুঝে গেছে। এবং যে নির্বাচনটা সে করলো গতবার, সেটাই আপনাকে দেখেন প্রমাণ যে সাদেক হোসেন খোকা একদম মানে কি দিয়ে গেছে জনগণকে। হয়তো সে চলে গেছে, কিন্তু এমন জিনিস দিয়ে গেছে যে তোমরা আমার ভুলতে পারবে না, আমরা তোমার সাথেই আছি। এই ছেলের মধ্যে কিন্তু সব কোয়ালিটি আছে। এইটা কিন্তু মানে আমরা সাদেক হোসেন খোকার সঙ্গে রাজনীতি করছি, আমরা এখন তার সাথেও রাজনীতি করছি। আমাদের বয়স কিন্তু তার ডাবল, জি, কিন্তু আমরা কিন্তু ওটা ভাবি না যে ছোট ছেলে কিংবা পারবে না কিংবা করবে না। আমরা প্রমাণিত, সে প্রমাণ করে দিচ্ছে সব কিছু তার দ্বারা সম্ভব, এবং নেতৃত্ব সে ভালোভাবে এস্টাবলিশড হচ্ছে। এবং মোটামুটি ইয়াং জেনারেশন বলেন, ঢাকা সিটি বলেন, ঢাকার বাইরে বলেন, তার কিন্তু জনপ্রিয়তার কোনো জায়গায় ঘাটতি নাই। আমার মনে হয় এটা আরও পপুলার হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য প্রশ্নবিদ্ধ কমিশন
নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছে, বিশেষ করে সর্বশেষ দুটি নির্বাচন কমিশন, হুদা কমিশন এবং হাবিবুল আওয়াল কমিশন, যেভাবে ভোটারবিহীন নির্বাচন করে মানুষকে ভোট থেকে দূরে রাখার যে একটা ব্ল্যাক চ্যাপ্টার বা ব্ল্যাক ট্র্যাজেডি আসলে তৈরি করেছে, সেক্ষেত্রে যদি আইনিভাবে ওই দুটি নির্বাচন কমিশনের সকল নির্বাচন অবৈধ ঘোষণা হয়, তাহলে যে বিজয়টি আপনার নেতার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ঢাকা সিটির দক্ষিণের যে বিজয়টি ছিনে নেওয়া হয়েছে, একদিন আগেও যদি সেটা ডিক্লেয়ার হয়, এটার অন্যতম মর্যাদার কিনা। আসলে তিনি তো সঠিক ভোটের সঠিকভাবে মেয়র, তার বিজয়তে ছিনে নেওয়া হয়েছে। আপনি কি আহ্বান করতে চান আপনার দলের নেতা জনাব তারেক রহমানের বরাবর, আপনাদের দেশের দেশনেত্রী এবং দেশমাতা ম্যাডাম খালেদা জিয়ার বরাবরই অন্তত এই নির্বাচনটি নিয়ে, ঢাকা সিটি দক্ষিণ এবং উত্তরের নির্বাচন নিয়ে আপনার কি অভিব্যক্তি রয়েছে? ব্যাপারটা হচ্ছে কি, আপনি নির্বাচনে গতবার যেটা হয়েছে মেয়র নির্বাচন, জি, দল থেকে নমিনেশন পেয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক, জি, এবং ইঞ্জিনিয়ার ইশরাক দল থেকে নমিনেশন পেয়ে সে প্রমাণ করে দিছে যে সে মেয়র। এখন হয়তো সরকার দুর্নীতি করে তারা রিক্সা চালাচ্ছে, যে দিনমজুর, তার বিয়ের দাওয়াত পেলেও সে গেছে। এইগুলি দেখে কিন্তু আমরা শিখছি রাজনীতি, এবং এই কোয়ালিটি খুব টাফ। আমি বলবো না যে আসবে না, কিংবা বলবো না এরকম নেতা নাই, সেটা বলবো না, কিন্তু খুবই একটা গ্রহণযোগ্য নেতা, এবং আমরা তার সাথে রাজনীতি করে খুব তৃপ্তি সহকারে রাজনীতি। তবে তাকে হারানোর পরে তার জায়গাটা তার সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমরা যেটা দেখতে পেয়েছি আন্দোলনের সময় তিনি নিচে জাপটে ধরে তার নেতার উপরে, কর্মীর উপরে যেন হামলা না করা হয়, তাকে যেন জেলে নিয়ে যাওয়া না হয়, অর্থাৎ নেতাকে ছিনিয়ে নেওয়ার জন্য, কর্মীকে ছিনিয়ে নেওয়ার জন্য একজন ইশরাক হোসেন, সাদিক হোসেন খোকার পুত্র, যিনি যেভাবে দায়িত্ব পালন করলেন, এটা তারা আসলে নেতাকর্মীর যে ইউনিটিটা, অর্থাৎ নেতৃত্বের একটা আইকনিক লিডারশিপ যেটি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মধ্যে দেখা গেল, এটি আসলে অনুকরণীয় কিনা? এটা অনুকরণীয় মানে কি, এটা আপনার সাদেক হোসেন খোকার যে মূল্যায়ন আপনার কিছুক্ষণ আগে প্রশ্ন করলেন, তার ছেলে কিন্তু সেই জায়গায় প্রায় চলে এসছে। হয়তো বয়স আর একটু সময় লাগবে, কিন্তু জায়গা মতো কিন্তু প্রায় চলে এসছে। নেতৃত্ব কি জিনিস সে কিন্তু বুঝে গেছে, এবং জনগণের পাশে থাকতে হবে এটা কিন্তু সে বুঝে গেছে। এবং যে নির্বাচনটা সে করলো গতবার, সেটাই আপনাকে দেখেন প্রমাণ যে সাদেক হোসেন খোকা একদম মানে কি দিয়ে গেছে জনগণকে। হয়তো সে চলে গেছে, কিন্তু এমন জিনিস দিয়ে গেছে যে তোমরা আমার ভুলতে পারবে না, আমরা তোমার সাথেই আছি। এই ছেলের মধ্যে কিন্তু সব কোয়ালিটি আছে। এইটা কিন্তু মানে আমরা সাদেক হোসেন খোকার সঙ্গে রাজনীতি করছি, আমরা এখন তার সাথেও রাজনীতি করছি। আমাদের বয়স কিন্তু তার ডাবল, জি, কিন্তু আমরা কিন্তু ওটা ভাবি না যে ছোট ছেলে কিংবা পারবে না কিংবা করবে না। আমরা প্রমাণিত, সে প্রমাণ করে দিচ্ছে সব কিছু তার দ্বারা সম্ভব, এবং নেতৃত্ব সে ভালোভাবে এস্টাবলিশড হচ্ছে। এবং মোটামুটি ইয়াং জেনারেশন বলেন, ঢাকা সিটি বলেন, ঢাকার বাইরে বলেন, তার কিন্তু জনপ্রিয়তার কোনো জায়গায় ঘাটতি নাই। আমার মনে হয় এটা আরও পপুলার হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য প্রশ্নবিদ্ধ কমিশন, নির্বাচন কমিশন যেভাবে কাজ করেছে, বিশেষ করে সর্বশেষ দুটি নির্বাচন কমিশন, হুদা কমিশন এবং হাবিবুল আওয়াল কমিশন, যেভাবে ভোটারবিহীন নির্বাচন করে মানুষকে ভোট থেকে দূরে রাখার যে একটা ব্ল্যাক চ্যাপ্টার বা ব্ল্যাক ট্র্যাজেডি আসলে তৈরি করেছে, সেক্ষেত্রে যদি আইনিভাবে ওই দুটি নির্বাচন কমিশনের সকল নির্বাচন অবৈধ ঘোষণা হয়, তাহলে যে বিজয়টি আপনার নেতার সুযোগ্য সন্তান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ঢাকা সিটির দক্ষিণের যে বিজয়টি ছিনে নেওয়া হয়েছে, একদিন আগেও যদি সেটা ডিক্লেয়ার হয়, এটার অন্যতম মর্যাদার কিনা। আসলে তিনি তো সঠিক ভোটের সঠিকভাবে মেয়র, তার বিজয়তে ছিনে নেওয়া হয়েছে। আপনি কি আহ্বান করতে চান আপনার দলের নেতা জনাব তারেক রহমানের বরাবর, আপনাদের দেশের দেশনেত্রী এবং দেশমাতা ম্যাডাম খালেদা জিয়ার বরাবরই অন্তত এই নির্বাচনটি নিয়ে, ঢাকা সিটি দক্ষিণ এবং উত্তরের নির্বাচন নিয়ে আপনার কি অভিব্যক্তি রয়েছে? ব্যাপারটা হচ্ছে কি, আপনি নির্বাচনে গতবার যেটা হয়েছে মেয়র নির্বাচন, জি, দল থেকে নমিনেশন পেয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক, জি, এবং ইঞ্জিনিয়ার ইশরাক দল থেকে নমিনেশন পেয়ে সে প্রমাণ করে দিছে যে সে মেয়র। এখন হয়তো সরকার দুর্নীতি করে তারা ডিক্লারেশন দিয়েছে অন্যকে,
কিন্তু জনগণ তাকে তো এটা তো মামলার মাধ্যমে পুনঃগণনা হলেই তো তিনি মেয়রটা স্বীকৃত পেয়ে যায়। এই জন্য তো জনতার মেয়র, জনগণ তাকে নাম দিছে জনতার মেয়র। আর এইবার যে নির্বাচনটা হবে, মেয়র নির্বাচন, এটা অরিজিনাল ভোটের মেয়র হয়ে যাবে সে, এটা আমাদের বিশ্বাস, এবং তার যে কোয়ালিটি তাই হওয়া উচিত। দুই কমিশনের যে নির্বাচনগুলি তারা করেছে, সংসদ নির্বাচন তো শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে সেটি ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু স্থানীয় নির্বাচনের যারা প্রার্থী হয়েছিলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, সিটি মেয়ররা, তারাও তো প্রশ্নবিদ্ধভাবে এই জায়গাগুলি আছে। নির্বাহী আদেশে তাদেরকে বরখাস্ত করা হয়েছে বটে, কিন্তু সেই জায়গাগুলি জনপ্রতিনিধিরা কিন্তু জনপ্রতিনিধিত্ব সুযোগ পাচ্ছেন। বিশেষ করে এই ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনার পতনের পরে তার যে ইউপি চেয়ারম্যানগুলি রয়েছে, আমরা যেটা দেখেছি, আমাদের কাছে তথ্য আছে যে এই 5800 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে 500 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানও কিন্তু তার কার্যালয়ে বসছে না, তারা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, যেহেতু তারা সাবেক সরকারের পৃষ্ঠপোষক ছিল, অপরাধের পৃষ্ঠপোষক। সেক্ষেত্রে জনগণ কিন্তু ইউপি সেবা থেকে বঞ্চিত হচ্ছে, যেহেতু হাবিবুল আল কমিশন তারা পদত্যাগ করে গেছে, হুদা কমিশনকে অবৈধ ঘোষণা করে সকল স্থানীয় নির্বাচন অবৈধ ঘোষণা পূর্বক পুনরায় স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি আপনি আসলে কি আহ্বান জানাতে চান? অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্বে আছেন, আপনার দলের যারা নীতি নির্ধারক আছেন তাদের বরাবর আপনার কি আহ্বান? ব্যাপারটা হচ্ছে কি, আপনি একটা ক্রাইসিস মোমেন্ট তো চলছেই দেশে। জি, আমি দুর্নীতি করছি, আমি তার এখন নেতৃত্ব দিতে পারছি না। জি, আমি দুর্নীতি করে কাউন্সিলর হয়েছি, আমি তার এলাকা যেতে পারছি না। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি, দুর্নীতি করে আমি তো এলাকা যেতে পারছি, এটা চামড়া থাকবে না জনগণ। এটা সে ভালো করে জানে, এই জন্য তার এই জায়গাটা একটা শূন্যতা তৈরি হয়েছে, এবং এই শূন্যতাটা যে তৈরি হয়েছে তারা যে এখন কাজ করতে পারবে না, এটাই স্বাভাবিক। এটা অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকার আমাদের কাছে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে বুঝতে হবে। বিএনপি সব দিতে হবে এমন কোনো কথা না, এলাকায় যে গণ্যমান্য ব্যক্তি আছে তাদেরকে দিয়ে এই শূন্য জায়গাটা পূরণ করানো উচিত, তাহলে জনসেবায় ঘাটতি হবে না। কেন নির্বাচন কবে হবে আমরা কিন্তু কেউ জানি না, যদি 6 মাস পরে হয় কি 1 বছর পরে হয় কিংবা আরও পরে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওয়েট করতে হবে। তাই এতদিন তো জনগণ শূন্য হাতে বসে থাকতে পারবে না। স্থানীয় সরকার নির্বাচনগুলি আগে হয়ে যাওয়া দরকার, ওয়েট করা যেতে পারে, দরকার, এইটাই হলো মেইন দরকার। আপনি মনে করেন 1 বছর 1.5 বছর 2 বছর পরেই আপনি ধরেন সংসদ নির্বাচন দিলেন, কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি স্থানীয় সরকার নির্বাচনটা 2 বছর পর দেন, তাহলে কিন্তু জনগণ অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে যাবে। তো এইটা মাথায় রেখে এই নির্বাচনটা আগে দিয়ে দেওয়া উচিত। আর যতক্ষণ যদি আপনি না পারেন ততক্ষণ আপনাকে চুজ করতে হবে এলাকা বেসিস, যে একে দিয়ে এতদিন চলাও, একে দিয়ে অতদিন চলাও। এই বিএনপির লোকদের দিয়ে চলাতে হবে এমন কোনো কথা নেই, এই দেশে অনেক ভালো ভালো লোক আছে, আপনি দেন। যদি মনে করেন হ্যাঁ বিএনপির লোক ভালো, বিএনপির লোককে দেন। যদি মনে করেন না জনগণের এই এলাকায় একজন ইঞ্জিনিয়ার বসবাস করে, তাকে সবাই পছন্দ করে, তাকে দিয়ে দেন। একটা ডাক্তার আছে, তাকে দিয়ে দেন। কিংবা একটা সমাজসেবক আছে ভালো, তাকে দিয়ে দেন। জনগণের সেবা থেকে বঞ্চিত করা যাবে না, জনগণকে সেবা দিতেই হবে, যেহেতু আমরা রাজনীতি করি জনগণকে নিয়ে, এই সেবা বিলম্ব করা যাবে না। 16 বছর যে সেট আপ, একেবারে ইউএনও থেকে শুরু করে মন্ত্রী পরিষদ সচিব পর্যন্ত যে সেট আপটা আওয়ামী লীগ দিয়ে গেছে, অর্থাৎ এটা ট্রয় নগরীর মতো, অর্থাৎ মূল সৈন্যরা চলে গেছে, আর নগরীর মধ্যে একজন দরজা খোলার জন্য বসে রয়েছে, মধ্যরাতে দরজা খুলে দেবে আর ট্রয় নগরীতে ঢুকে রাষ্ট্র স্বাধীন করবে, যে চক্রান্তটি, অর্থাৎ প্রশাসনিক যে চক্রান্ত অর্থাৎ প্রশাসনিক যে কুইয়ের একটা সেট আপ রয়েছে, এটি অবিলম্বে আসলে নিরসন করা দরকার কিনা, গণহারে পদত্যাগ করিয়ে গণহারে তাদেরকে অব্যাহতি দিয়ে এই জায়গাটা ফাঁকা করে আমাদের প্রজাতান্ত্রিক যে সেট আপটা, এই সেট আপটা অতি দ্রুত ক্লিন করা দরকার কিনা। এখন আপনি দেখে যদি কিছু না শেখেন, জি, আমি দেখে যদি কিছু না শিখি, এটা দুর্ভাগ্য। এটা সেট আপ যদি ঠিকভাবে না হয়, কি হয় জনগণের আন্দোলন, কিরমভাবে ছাত্ররা ফেস করে, এ তো প্রমাণিত। এখনো যদি শিক্ষা না হয়
তাদের এখনো যদি ওই টেন্ডেন্সি থেকে থাকে যে করব, অমুক করব, তমুক করব, এগুলো বোকাস। এই চিন্তা যারা করছে তারা বোকার রাজ্যে বসবাস করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশমাতৃকার জন্য তিনি যেভাবে লড়াই করেছেন, এই মানুষটিকে যেভাবে আওয়ামী লীগ হেনস্থা করেছে, যেদিন তার কোর্ট থাকতো সেদিন 8 তলা বিল্ডিংয়ের লিফট বন্ধ করে দেওয়া হতো, এই 84 বছর বয়স, 80 ঊর্ধ্ব বয়সী ব্যক্তিটি পায়ে হেঁটে 8 তলা উঠে তিনি তার এজলাসে যেতেন। এই ব্যক্তিকে অবশেষে সম্মানের কোঠায় এই বাঙালি জাতি বসিয়েছে প্রশ্নহীনভাবে। সবাই তাকে শ্রদ্ধা এবং ভালোবাসা দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলা হয়েছে তিনি নাকি সুদখোর, অথচ তার যে ফর্মুলাটা, অর্থাৎ জমি তোমার, বিনিয়োগ আমার, তুমি আমি ব্যবসায়ী, তুমি আমি পার্টনার, এই ফর্মুলা সারা বিশ্ব এতটা গ্রহণ করেছে যে বিশ্বের রেভলিউশনের ক্ষেত্রে, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই অর্থনীতিবিদকে ভালোবেসে নোবেল কমিটি তাকে শান্তিতে নোবেল পুরস্কারের ব্যবস্থাটি করেছে। আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা যদি বিচার করি, যে দেশে গুণের মর্যাদা হয় না, গুণী জন্মাতে পারে না, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো ব্যক্তিদের সম্মান যদি আমরা ঠিকমতো না দিতে পারি, আমরা যদি অবশেষে তাকে জীবিত অবস্থায় পেয়েছি, এখন তাকে মর্যাদা এবং ভালোবাসা দেওয়ার সময় কিনা। তার মাধ্যমে ইন্টারন্যাশনাল যে অবস্থাটি, আমাদের প্রায় 1 কোটি রেমিটেন্স যোদ্ধা রয়েছেন যারা সারা বিশ্বে ছড়িয়ে আছেন, যারা অর্থ পাঠাচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের দেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, এটি তাদের বুকটা বড় হয়ে গেছে, সম্মান পাচ্ছে। এই যে ডক্টর ইউনূস বিশ্বব্যাপী যে 5 জনের মধ্যে একজন তিনি, এটি আমাদের বাঙালি জাতির জন্য কতটা প্রাপ্য? কতটা প্রাপ্য আপনি বুঝতেছেন না? অটো দেশের প্রধান হয়ে গেছেন, এটা তো আপনি হন নাই, আমি হয়েছি, ডক্টর ইউনূস হয়েছে। এর কোয়ালিটি না থাকলে কি নোবেল পুরস্কার পাইছে? আমাদের দেশে নাহলে দুর্নীতিতে ভরা, বিশ্বের সব দেশে তো দুর্নীতিতে ভরা না, নোবেল তো আমরা দিই না। তো এই নোবেল পেয়েছে সেই ব্যক্তিরে যদি আমি বলি পাগল, সেই ব্যক্তিরে যদি আমি বলি দুর্নীতিবাজ, তাহলে আমার মতন দুর্নীতিবাজ আর আমার মতন পাগল পৃথিবীতে দুইটা নাই। এই মানের ব্যক্তিকে অপমান করার কারণে, চির অপমানে, এখন ঐতিহাসিক অপমানে শেখ হাসিনার সরকার নিমজ্জিত হলো কিনা? যে পদ্মা সেতুতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুবাতে চেয়েছিল, তাদের পুরো গোষ্ঠী আসলে ডুবে গেল কিনা? ডুবে তো গেলই, ডুবে যায় নাই শুধু, এমন ডোবা ডুবছে, অনেক সময় তো ডুবে গেলে ভাসে, আবার এটা ভাসার কোনো সুযোগ নেই, এমন ডোবা ডুবছে। মানুষকে মূল্যায়ন করতে হবে, তাহলে দেশের উন্নতি হবে। মানুষকে মূল্যায়ন করতে না জানলে এই দেশের কোনো উন্নতি হবে না। দীর্ঘ 18 বছর নেতৃত্ব থেকে বাইরে মামলা হামলা নিয়ে, একেবারে লক্ষ লক্ষ মামলার মাথায় নিয়ে বিএনপি নেতাকর্মীরা যেভাবে ইউনিটিটা তৈরি করলো, সুসময়ে বন্ধু মোটে অনেকেই হয়, অসময়ে হাই হাই কেউ কারো নয়। এই অসময়ের আপনারা যে সাথী ভাইরা, আপনারা নেতৃত্বে গেলে আসলে তাদেরকে কতটা ধারণ করবেন, সেটি তো অবশ্যই প্রশ্ন। তৃণমূলের অনেক কর্মী বলেছে, আমি তো ঘর বাড়ি ছাড়া ছিলাম, এত বছর রিক্সা চালিয়ে খেয়েছি, আমি তো বাড়ি থেকে আমার ভিটামাটি চলে গেছে, নেতারা তো এখন অনেক নেতা বড় বড় পদে যাবে, আমার কি মূল্যায়ন হবে? তৃণমূলের একজন বিএনপির ওই কর্মী যে তার বাড়িতে থাকতে পারেনি দীর্ঘ বছরটি, তার জন্য আপনারা যারা পদস্থ দায়িত্বশীল, আপনাদের অন্তর কি তাদের জন্য পরিপূর্ণ ভরা থাকবে কিনা? ভুলেও যদি ভুলে যান, তাহলে এই ভুলে যাওয়াটা প্রচণ্ড বেদনায় হবে কিনা? অনেক বেদনাদায়ক, শুধু প্রচণ্ড না, এটা শেষ নেই, এটা কিভাবে বোঝানো যাবে জানি না। তবে আমার আহ্বান, যে যেই এলাকায় যে নেতৃত্ব দিচ্ছে, পুরা মানে দল থেকে তো সবকিছু সম্ভব না। আমার এলাকায় কি হচ্ছে আমি জানি, আমার মহানগরের যে নেতৃত্ব দিচ্ছে তারা কিন্তু জানে না, তারা জানে আমি কি করছি। রাইট, তারা আমাকে প্রেশার দেবে, আমি জনগণকে উপকার করব। আর যদি ভুলে যাই, এর মতো অমানসিক ব্যাপার আর হইতেই পারে না। আমি যদি 18 বছর সাফারার হয়ে থাকি, আমার ওই কর্মীটাও 18 বছর সাফারার, যে যার পজিশন থেকে সবাই সাফারার। কেউ 5 টাকার সাফারার, কেউ 500 টাকার সাফারার, কেউ 5 লক্ষ টাকার সাফারার, কেউ 5 কোটি টাকার সাফারার। সাফার তো সাফারেরই, যার যার জায়গার থেকে সবাই সাফারার। এদেরকে ভুললে চলবে না, এদেরকে মূল্যায়ন করতেই হবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশমাতৃকার টানে যারা সবসময় সমরে শান্তিতে প্রতিটা জায়গায় যারা থাকে, অবশেষে তারা সেই জায়গাটি দেখিয়ে দিল কিনা? বিশেষ করে সেই 2009 সালে 24 এবং 25 ফেব্রুয়ারি যে হত্যাযজ্ঞ সেনাবাহিনীর উপরে হয়েছিল, তারা সেই দগ্ধকে কষ্টটি এতদিন চাপিয়ে রেখে অবশেষে
তারা এই দেশের জনতার পাশে যেভাবে দাঁড়ালো, সেনাবাহিনী প্রধান তিনি সময় সঠিক যে কাজটি করলেন, সেক্ষেত্রে আমাদের এই সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের ভালোবাসা নতুন করে কিভাবে, এবং এই সেনাবাহিনী দ্বারা আমাদের দেশ কীভাবে উপকৃত হবে, এবং সেনাবাহিনীর যে সমস্ত ব্রিলিয়ান্ট অফিসারদের যেভাবে হত্যা করা হয়েছে, তাদের পরিবার কিন্তু বিচারের জন্য তাকিয়ে আছে। এতগুলি বছর পরে হলেও তার পরিবার ন্যায় বিচার পাবে কিনা। অন্তত বিএনপি সবসময় নির্বাচন চেয়ে আসছে। আপনার নেতৃত্ব স্থানে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের কাছে আপনি এই সেনা কুয়ের যে হত্যা ঘটনাটি ঘটেছিল 2009 সালে, সেটি নিয়ে আপনার অভিব্যক্তি এবং আহ্বান। বাংলাদেশ সেনাবাহিনী আসলে সবসময় জনগণের পাশে ছিল। জি, যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে সেনাবাহিনী বাংলাদেশের মানুষের জনগণের পাশে দাঁড়ায় রয়েছে। এবং এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এই যে 58 জন অফিসার মেরে ফেললো, এটাতে দেশের বিরাট যে একটা জায়গা শূন্যতায় চলে আসলো, এটা তো দেশ ধ্বংসের একটা পায়তারা, একটা পরিকল্পনা ছিল। আপনি মনে করেন এমন এমন ঘটনা তারা ঘটাইছে যেটা না ঘটালো হইতো। এটা 1 ঘন্টায় শেষ করা যায়, 10 মিনিটে শেষ করা যেত, সেটা বিকেল 5টা পর্যন্ত টেনে নিয়ে গেছে। আপনি সেনাবাহিনীকে যেরমভাবে শূন্য করে দিতে চেয়েছিলেন, সেনাবাহিনী কিন্তু সেই শূন্যতা হয় নাই। আমি আরিফ মারা গেছি, আমার সন্তান বড় হয়ে গেছে, আমার সন্তান সেই নেতৃত্ব দিচ্ছে, এটা প্রমাণ সেনাবাহিনী। এই সেনাবাহিনী তো জনগণের উপরে গুলি চালায় না। এবার যদি সব হাসিনারই সেনাবাহিনী হয়ে থাকে, তারা তো গুলি চালায় নাই জনগণের উপরে, তারা জনগণের সেনাবাহিনী, এটা তারা প্রমাণ করছে। এবং যেই সব অফিসারগুলি মারা গেছিল তাদের আত্মার মাগফিরাত তো অবশ্যই কামনা করব, তাদের নিয়ে দেশ চিন্তা করবে, এটাই অবশ্যই। এবং সব ফ্যামিলি জানি সব বিচার পায়, সেটা তো আমরা দাবি করবই। এবং সেনাবাহিনী যে জনগণের, এটা সেনাবাহিনী প্রমাণ করতে পারছে, এবং দেশ আরও সেনাবাহিনীর কাছ থেকে টাকা রয়েছে আরও উপকার পাওয়ার জন্য। জনাব সাবির আহমেদ আরিফ, আমরা অনেক আলোচনা করলাম দেশ, জাতি, মানুষ, মানবতা। আপনার বয়োবৃদ্ধ, যিনি দীর্ঘকাল যাবৎ যাকে ট্রমা করে রাখা হয়েছিল, প্রেশার করে রাখা হয়েছিল, আপনাদের দেশের নেত্রী ম্যাডাম খালেদা জিয়া, তিনি জীবনের শেষগুলি সময়ে দিন পার করছেন। তার একমাত্র জীবিত সন্তান জনাব তারেক রহমান এখন বিদেশে অবস্থান করছেন। দেশের পরিবেশ এখন সুন্দর হয়েছে। জনাব তারেক রহমানকে দেশের মানুষ চাচ্ছে, শহীদ জিয়ার এই সন্তানকে মানুষ আলিঙ্গন করতে চাচ্ছে, ভালোবেসে তাকে এক নজর দেখতে চাচ্ছে। সেই চাওয়ার ক্ষেত্রে দেশনায়ক তারেক রহমানকে আপনারা অবিলম্বে দেশে আহ্বান করবেন কিনা, এবং তার আগমনে এদেশে নতুন একটি আন্দোলনের ফল্গুধারা, নতুন একটি সুন্দর বাংলাদেশ আসলে দেখা যাবে কিনা। আমি আপনাকে এর আগেই বলেছি, উনি বিদেশে থেকে যেরমভাবে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্ব তো মানুষ ভুলে নাই, এবং তাকে দেশে আসতেই হবে, এটার কোনো বিকল্প নাই। রাইট। এবং এসে এই দেশের নেতৃত্ব ধরতে হবে, এই দেশের মানুষকে দাঁড় করাতে হবে, এই মানুষের নেতৃত্ব দিতে হবে। তার বাবা যেমন মাইলের পর মাইল হেঁটে করেছে, তারেক রহমান সেম জিনিসই করবে, এটা আমাদের আত্মবিশ্বাস, এবং এটা আমরা প্রমাণ করতে পারছি আমাদের নেতা কোয়ালিটি। কাজে তার কোনো বিকল্প নেই, তাকে আসতে হবে দেশে, এটা আনতেই হবে। যত তাড়াতাড়ি আনবো তত দেশের মঙ্গল হবে, তত পার্টির উন্নয়ন হবে, তত কর্মীদের মূল্যায়ন হবে, এটা আমাদের আত্মবিশ্বাস। ভুয়া মুক্তিযুদ্ধময় বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাটিতে আমাদের রাষ্ট্রের কোষাগার থেকে যে ভুয়া আওয়ামী লেসপেন্সার বা আওয়ামী দোসরদের পকেটে টাকা যাচ্ছে, এটি আসলে আশু বন্ধ করা দরকার কিনা। ছাত্র জনতার আন্দোলনে যে সমস্ত ছাত্ররা জীবন দিল, এবং যে সমস্ত পরিবার তার প্রিয় একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে বা সন্তানকে হারালো, সে সমস্ত পরিবারের আসলে ভাতার আওতায় আনাটা দরকার কিনা। এবং প্রায় 20,000-এর ঊর্ধ্বে যারা বিকলাঙ্গ হয়েছে, আহত হয়েছে, কর্ম অক্ষম হয়ে গেছে, তাদের জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে এই ভুয়াদেরকে বাতিল করে এই অর্থটি এই খাতে বরাদ্দর আশু দাবি ও বিলম্বে ডক্টর মোহাম্মদ ইউনূসের বরাবর আপনি আপনার জায়গা থেকে করতে চান কিনা। ব্যাপার হচ্ছে কি, এত বছর পরে এসে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, মুক্তিযোদ্ধার বিপক্ষের শক্তি, এটা ভুলে যেতে হবে। রাইট।
এবং যারা প্রকৃত মুক্তিযোদ্ধা তাদেরকে মূল্যায়ন করতে হবে, কারণ তারা তো এই দেশটা স্বাধীন করছে। তারা তো তার ফ্যামিলির দিকে তাকায়নি, তারা তো তার ভাইয়ের দিকে তাকায়নি, তারা তার মা বাবার দিকে তাকায়নি, জাতির জন্য করে দিয়ে গেছে, জানটা দিয়ে গেছে। তুই সেখানে ভুয়া মুক্তিযোদ্ধারা টাকা নিয়ে যাবে আর মুক্তিযোদ্ধারা হাসপাতালে চিকিৎসা করবে, এটা হতে পারে না। এটা তো সবচেয়ে প্রথম দাবি, যারা মুক্তিযোদ্ধা তাদের অবশ্যই মূল্যায়ন করতে হবে। আরেকটা জিনিস যেটা যদি সরকারও না পারে, আমার একটা দাবি, যার যার এলাকায় যে মুক্তিযোদ্ধা আছে, যারা মানে ভালো অবস্থানে আছেন, তারা তাদেরকে হেল্প করে যান, যেন যার যার মতো হেল্প করে যান, কেন তারা মুক্তিযোদ্ধা। আর তো অনেকে আসতে পারে না, অনেকে অসুস্থ, অনেকে সরকারের কাছ পর্যন্ত আসতে পারবে না, কিন্তু আমি তো জানি আমার এলাকার মুক্তিযোদ্ধারা কে, আমায় জানি অন্তত এই মুক্তিযোদ্ধার পাশে সবসময় থাকি। এবং পুরো দেশে এই জিনিসটা চালু রাখতে হবে, তাহলে এই মুক্তিযোদ্ধাদের একটা ভালো মূল্যায়ন হবে। ৭১ স্বাধীনতার যুদ্ধে রণাঙ্গন যুদ্ধের মাধ্যমে বিপ্লবের চেতনার মাধ্যমে বাঙালি স্বাধীন হয়েছে। এই বাঙালির জন্য বলবীর বরচির উন্নতম অংশীর শিরনিহারে আমার সনাতন শির ওই শিখর হিমাদ্রির এই চেতনা ধারণ করেছে। কারণ এই লৌহ কপাট ভেঙে ফেল কর লোপাট রক্ত জমার শিকল পোজের পাষাণবিদ বিপ্লবী চেতনা নিয়ে বাঙালি সবসময় চলেছে। বিপ্লবী বাঙালির জন্য আসলে ঠান্ডা মাথায় আমার সোনার বাংলা ঘুমানো সঙ্গীত আসলে এই বিপ্লবী বাঙালির জন্য আসল সঙ্গীত কিনা, এই প্রশ্নটি এখন সারা বাংলাদেশে চলছে, সারা বিশ্ব চলছে। বিপ্লবী বাঙালির জন্য বিপ্লবী জাতীয় সঙ্গীত আপনি প্রত্যাশা করেন কিনা, আপনি কি মনে করেন? এইটার ব্যাপারে আসলে আমি কোনো কমেন্ট করতে রাজি না। কেননা আজকে আমরা এই 50 বছর পার করে ফেলছি এক সঙ্গীত শুনতে শুনতে। আমরা যদি নামাজ পড়ি, হঠাৎ করে যদি আমাকে বলা হয় তুমি এই সূরা দিয়ে নামাজ পড়তে পারবে না, ওই সূরা দিয়ে নামাজ পড়ো, এটা কিন্তু আমাদের জন্য কষ্টকর ব্যাপার হয়ে যাবে। কাজে এই ব্যাপারে আমি কমেন্ট করব না। তবে দেশ যদি ভাবছে, সময় বলে দেবে যে আসলে পরিবর্তনের গুরুত্বটা। যদি নেতারা, আমার চেয়ে তো অনেক বড় বড় নেতারা আছে যারা জাতিকে নেতৃত্ব দিচ্ছে, তারা যদি মনে করে সেটা তাদের ব্যাপার, এই ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে পারছি না। আমরা অনেক আলোচনা করলাম দেশ জাতি সবার উদ্দেশ্যে। আপনার সমাপনী বক্তব্য, আপনি এর দায়িত্বশীল আছেন ব্রাদার্স ইউনিয়নের। ব্রাদার্স ইউনিয়নের দীর্ঘ ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, নামী জাতীয় মানের বিশিষ্ট খেলোয়াড় কিন্তু এই ব্রাদার্স ইউনিয়ন তৈরি করেছে। সম্প্রতি আহ্বায়ক কমিটির আপনি সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, আপনার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। ব্রাদার্স ইউনিয়নকে আধুনিক, মানসম্মত এবং যোগ্য খেলোয়াড় প্রস্তুতকারী ক্লাব হিসাবে কত দ্রুত আপনারা আসলে অন্যতম শীর্ষ ক্লাবে পরিণত করার জন্য একটি টার্গেটে কাজ করছেন? আসলে আমার এবার ক্ষমতা আসার পরে, ক্ষমতা মানে কি, যে রদ বদলের পরে দল বদল চলে এসেছে খুব শর্ট টাইমে। আর এইবার আপনারা জানেন যে ফুটবল একটা টিম করতে অনেক টাকা লাগে, প্লেয়ারদের ডিমান্ডও কিন্তু অনেক বেড়ে গেছে। সেই ক্ষেত্রে এত শর্ট টাইমের মধ্যে আমরা যেটুকু করেছি আলহামদুলিল্লাহ, ফরেন কালেকশন করছি, কিন্তু ওই যে ট্রায়াল দিয়ে নিতে পারিনি সময়ের অভাবে, কন্ট্যাক্ট করছি, নাম লেখাই দিচ্ছি। যদি ফরেন কালেকশনগুলি আমাদের বেটার হয়ে যায়, তাহলে আমরা মোটামুটি আবার ভালো জায়গায় একটা অবস্থান নেব। এবং ব্রাদার্সের ঐতিহ্য আছে, কিন্তু এই 15 বছর ব্রাদার্স ক্লাবকে নিয়ে একটা খেলা হয়েছে, পথে ঘাটে কোনো সুনাম নাই, হাঁটলে টাটলে এটাকে দাবিয়ে রাখা, অন্য ক্লাবকে উঠায় দেওয়া। প্রত্যেক ক্লাব কমিটিতে সব আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, সেই ব্রাদার্স বলেন, ওই মোহামেডান বলেন, আহ্বানী বলেন, শেখ রাসেল বলেন, শেখ জামাল বলেন, বসুন্ধরা বলেন। তো এতগুলির মধ্যে তো আমাদের যারা ছিল তারাও এটা নেতৃত্ব দিতে পারেনি, তারা সঠিকভাবে আগাতে পারেনি। যেমন আমরা 2বার দল চ্যাম্পিয়ন করেছি, এবং এই তখন সাদেক হোসেন খোকা আমাদের এই পুরা ক্লাবের নেতৃত্ব দিত। মানে নেতৃত্ব মানে কি, সব কিছুই দেখতো। হয়তো ক্লাবের প্রেসিডেন্ট ছিল অন্য লোক, সেক্রেটারি ছিল অন্য লোক, কিন্তু সাদেক হোসেন খোকা অভিভাবক, মানে অরিজিনাল অভিভাবক, ওই নামে মাত্র অভিভাবক না। 2বার তার নেতৃত্বে আমরা সব কিছু করছি। এখন আমাদের যেটা সবচেয়ে বেশি আশা, তার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক, এই অন্তর্বর্তীকালীন আমরা একটা কমিটি করছি, আহ্বায়ক কমিটি, সেটার আহ্বায়ক তাকে বানানো হয়েছে। এবং আমরা আশা করছি সাদেক হোসেন খোকার জায়গাটা যেরকমভাবে রাজনীতিতে ইশরাক পূরণ করছে, ঠিক সাদেক হোসেন খোকার যে ব্রাদার্সের যে অবদানটা, যে ভূমিকাটা, আমরা আশা করছি ইশরাক সেই ভূমিকাতেই থাকবে।
এবং সে থাকলেই আমরা খুব ভালোভাবে দল সবসময় করতে পারবো। জি, ধন্যবাদ আপনাকে। অনুষ্ঠান শেষ করব। দেশ জাতি মানুষ মানবতা, আপনার বিএনপির আপনার আস্থাভাজন নেতৃত্ব এবং যারা কর্মী শ্রোতা রয়েছেন, দর্শক রয়েছেন, ভোটার রয়েছেন, যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন, একসাথে অনেকে কারাবরণ করেছেন, সকল কারাযোদ্ধা, আন্দোলন যোদ্ধার জন্য আপনার সমাপনী বক্তব্য দর্শক শ্রোতাদের জন্য। বক্তব্য কিছু নাই, বক্তব্য হলো মানুষ মানুষের জন্য। আমরা এই কথাটা জানি কোনো সময় ভুলে না যাই। অনেক সাফারার, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা নিয়ে অনেক বছর পার করা হয়েছে। সামনে আমরা নেতৃত্ব দেব কিংবা বিএনপি নেতৃত্ব দেবে কিংবা রাজনৈতিক নেতারা যে নেতৃত্ব দেবে তারা জানি সঠিকভাবে রাজনীতি করে, সঠিকভাবে কর্মীদের মূল্যায়ন করে, সঠিকভাবে জানি নেতাকর্মী প্রবলেম সলভ করে, এবং এটা করলেই জাতি আগায় যাবে। এই আশা রেখেই আমি আপনাকে ধন্যবাদ জানাই। আজকে আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জি, আপনাদেরকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন তৃণমূল নেতৃত্ব, দীর্ঘ বছর যাবৎ, প্রায় 35 বছর যিনি রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যিনি সাবেক সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে গেছেন। আহ্বায়ক কমিটি হয়েছে, হয়তো কমিটি হলে তিনি একটি ভালো দায়িত্ব পাবেন। ব্রাদার্স ইউনিয়নের যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন জনাব সাব্বির আহমেদ আরিফ। যে আলোচনাগুলো আমরা করলাম দেশ জাতির জন্য, দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য, দেশের সুশাসন প্রতিষ্ঠার জন্য, প্রত্যেকটি আলোচনার জন্য আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশের অভিভাবক সবাই যেন গুরুত্ব আরোপ করে একটি সুন্দর বাংলাদেশ, বিশেষ করে রক্তস্নাত বাংলাদেশ, হাজারো শহীদের আন্দোলনের যে নতুন আমরা বাংলাদেশটি পেলাম, নতুন বাংলাদেশে তাদের রক্তের ঋণ যেন আমরা ভালোভাবে সুন্দর রাষ্ট্র গঠনভাবে অন্তত কিছুটা হলেও পরিশোধ করতে পারি, এই প্রত্যাশা সকল নেতৃবৃন্দের কাছে রেখে আজকের আলোচককে ধন্যবাদ জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। দর্শক, পরবর্তী নিশ্চয়ই নতুন কোনো আলোচককে নতুন কোনো বিষয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে আজকের মধ্যে বিদায় টানছি।